শুভ সকাল প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা স্ট্রিমের পক্ষ থেকে এবং শুভ সকাল জানিয়ে শুরু করছি আজ 5ই অগস্ট সকালবেলার আমাদের এই শোতে। যদিও শুভ সকাল বললাম, কিন্তু আমি জানি আজকে বাংলাদেশে আপনারা যারা ঘুম থেকে উঠেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশী আছেন, তারা অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা, শোকের ভার নিয়ে আজকের এই সকালটা শুরু করবেন এবং সারাদিন কেমন যাচ্ছে সেই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে লক্ষ্য রাখবেন চারিপাশে। আমাদের এই আজকের শোটি মূলত বাংলাদেশের সামগ্রিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা দূর থেকে, বাইরে থেকে কি দেখছি, কি বুঝতে পারছি সে বিষয়ে একটি সারাংশ এবং কিছু বিশ্লেষণ আপনাদের সাথে ভাগাভাগি করবার চেষ্টা করব। এই বিশ্লেষণগুলো মূলত তৈরি করা হয়েছে বিভিন্ন যে খবরের উৎস আছে সেই যাচাইকৃত উৎস থেকে। আমরা জানি, আমরা যখন এইরকম একটা উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে যাই, একটি সংকটের মধ্য দিয়ে যাই, তখন নানান রকম খবর বাতাসে ভাসে। তার সবটা যে খবর তা কিন্তু নয়। কিছু সত্য খবর, কিছু বিকৃত খবর, কিছু গুজব, কিছু ভুল খবর। আমরা চেষ্টা করেছি যে আমরা যে খবরগুলো এবং যে বিশ্লেষণগুলো আপনাদের সাথে ভাগাভাগি করব, আপনাদের সাথে শেয়ার করব, সেই খবরগুলো হবে যাচাইকৃত এবং বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া। প্রথমে আমি চেষ্টা করব যে গত 24 থেকে 30 ঘন্টায় বাংলাদেশের এই সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন, যা শুরুতে কোটা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল এবং আজকে সেই আন্দোলনটি একটি ভিন্ন মাত্রা, ভিন্ন মোড় নিয়েছে। সেই আন্দোলনে গত 24 থেকে 30 ঘন্টায় যা ঘটেছে তার একটা দ্রুত সারাংশ বা চুম্বক অংশ আপনাদের সাথে প্রথমে শেয়ার করি, তারপর যাব বিশ্লেষণ। আমাদের ইচ্ছা ছিল আজকে আমরা বাংলাদেশে আমার বক্তব্যের পাশাপাশি বাংলাদেশ থেকে যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ বা বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অবহিত থাকেন বা বিশ্লেষক আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদেরকে যুক্ত করবার। কিন্তু নানান কারণে, বিশেষ করে ইন্টারনেট কানেক্টিভিটির কারণে, দুর্বলতার কারণে আমরা সেটা করতে পারিনি। আমরা পরবর্তী শোগুলোতে চেষ্টা করব যতটুকু সম্ভব বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন বিশেষজ্ঞদেরকে আমাদের এই শো আলোচনায় যুক্ত করবার জন্য। আমরা দেখেছি গত 1.5 দিনে, 2 দিনে যে শহীদ মিনার থেকে যারা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা বিপুল জনসমাগমের মধ্য দিয়ে, আম জনতার উৎসাহ, উদ্দীপনা এবং বজ্রকণ্ঠের প্রতিবাদের মধ্য দিয়ে, নানামুখী প্রতিবাদের মধ্য দিয়ে তারা ঘোষণা করেছেন যে এই আন্দোলন আর কোটা সংস্কারের আন্দোলন নয় বা 9 দফার আন্দোলন নয়, এই আন্দোলন এখন থেকে 1 দফার আন্দোলন, তা হচ্ছে বর্তমান সরকারের পদত্যাগের আন্দোলন। এই আন্দোলনে আমরা দেখেছি যে সর্বস্তরের জনতার একটা অংশগ্রহণের চরিত্র দেখতে পেয়েছি। আমরা দেখেছি অভিভাবকরা যোগ দিয়েছেন, শিক্ষকরা যোগ দিয়েছেন, সংস্কৃতি কর্মীরা যোগ দিয়েছেন, ব্যাপক সাধারণ মানুষ যোগ দিয়েছেন। কিন্তু এই আন্দোলনটি যখন অসহযোগ আন্দোলন, তারা 1 দফার আন্দোলন ঘোষণার পাশাপাশি আন্দোলনের সমন্বয়করা বলেছেন একটি অসহযোগের ডাক দিয়েছেন। তারা ঠিক স্বাধীনতা যুদ্ধের সময় যে ধরনের অসহযোগের ডাক দেওয়া হয়েছিল, সেই রকম অসহযোগের ডাক দিয়ে তারা বলেছেন, একটা ঘোষণাপত্র তারা উল্লেখ করে বলেছেন যে কেমন করে বিভিন্ন ব্যাংক, বিমা, কর না দেওয়া, অফিসে না যাওয়া, বন্দরের কর্মকাণ্ড বন্ধ রাখা, এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে তারা বর্তমান সরকারকে অসহযোগ করবার জন্য জনগণের দিকে আহ্বান জানিয়েছেন। মাঠের যখন এই পরিস্থিতি, তারা যখন এইরকম একটি অসহযোগের ডাক দিলেন, তখন আমরা দেখেছি যে আজকের রোববারটা, অর্থাৎ গতকালকে, বাংলাদেশের গতকালকে রোববার ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই অসহযোগের ডাক দেওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবেই সরকার পক্ষ বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দিক থেকেও তীব্র প্রতিক্রিয়া জন্ম নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এইটি আর এখন শিক্ষার্থীদের বা কোটা সংস্কারের আন্দোলন নেই, এটি একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। এবং আমরা দেখেছি সহজাতভাবেই আওয়ামী লীগ যে ক্ষমতাসীন সরকারের দল,
তারা কঠোর বার্তা দিয়েছে এবং গতকাল তারা মাঠে নেমে এই অসহযোগ আন্দোলনের ডাক বা এক দফার আন্দোলনকে প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন এবং বাস্তবে তাই ঘটেছে। আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধের পর গতকালটাই ছিল সেই দিন বা সেই রক্তাক্ত দিন যেদিন একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা এখন পর্যন্ত যে হিসেব পেয়েছি তাতে প্রায় ৯৮ জন মৃত্যুবরণ করেছেন গতকালকের আন্দোলনে একদিনে। এর আগের সংখ্যাটা ছিল ২১২ বা ২১৮ এই জাতীয় একটা সংখ্যা। এর সাথে আজকে গতকালকে যুক্ত হয়েছে ৯৮, অর্থাৎ প্রায় ৩০০-র উপরে মৃত্যুর সংখ্যা যা হিসেব পাওয়া গেছে। বিভিন্ন নানান সূত্রে বলা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা আসলে এর চেয়ে বেশি। আর অন্যান্য দিনের মতনই বিপুল সংখ্যক মানুষ, নানা স্তরের মানুষ আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং নানানভাবে আহত হয়ে হাসপাতালে এসেছেন এবং তারা চিকিৎসাধীন আছেন। এদের অনেকে পঙ্গুত্ব বরণ করছেন বা করবেন সামনের দিকে, এমনটাই খবর পাওয়া গেছে। মাঠে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো মাঠে ছিল এবং স্বভাবতই তারা যখন মাঠে থাকেন প্রতিরোধের নিমিত্তে, তখন এই দ্বন্দ্ব, সংঘাত, মৃত্যু, আহত হওয়ার ঘটনা, ভাঙচুরের ঘটনা বেড়ে যায় এবং গতকালকে তাই হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে সারা দেশে শুধুমাত্র মৃত্যুই নয়, ব্যাপক ভাঙচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগ হয়েছে মূলত পুলিশ এবং সরকার দলীয় দেরকে লক্ষ্য করে। সারা দেশের বিভিন্ন জায়গায় সরকার দলীয় সাংসদ, সরকার দলীয় নেতা, পুলিশের থানা, এইগুলোকে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। বেশ দুঃখজনক একটা ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে, যেখানে থানা আক্রমণ করে ১৩ জন পুলিশ সদস্যকে বিভিন্নভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সবার লক্ষ্য ছিল গত পরশুদিন সেনাপ্রধানের ডাকা একটি সেনা সম্মেলন বা সেনা সভা ছিল সেনা কর্মকর্তাদের, সেখান থেকে কি ডাক আসে। আমরা লক্ষ্য করে যে সেইখান থেকে আইএসপিআর এর যে বিবৃতি এসেছে, সেই বিবৃতিটি পরিষ্কার ভাষায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের বরাবরের যে অবস্থান সেইটি রেখে তারা সুস্পষ্ট ভাষায় বলেছে যে তারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে। এইটি জনগণকে স্বস্তি দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই ঘোষণাটি অত্যন্ত কাঙ্ক্ষিত এবং পরিণত একটি ঘোষণা হিসেবে মানুষজনের কাছে এসেছে। এরপরে যেটা হয়েছে, গতকাল রোববারের ঘটনা এবং ব্যাপক মৃত্যু ও ভাঙচুর, ক্ষয়ক্ষতির পরে সরকার একটি হার্ড লাইনে যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে সরকার এখন অনির্দিষ্টকালের জন্য কারফিউ দিয়েছেন, ৩ দিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ শুনতে পেয়েছি যে সরকার বলছেন যে দেশে এখন জঙ্গি হামলা শুরু হয়েছে। সম্ভবত তারা সিরাজগঞ্জের ঘটনাকে ইঙ্গিত করে বলছেন যে দেশে জঙ্গি হামলা শুরু হয়েছে। এই জঙ্গি হামলা তারা কখনো এর আগে এইভাবে বলেননি এই ঘটনা প্রবাহে। তারা জামাত শিবিরের কথা বলেছেন, কিন্তু জঙ্গি হামলা শুরু হয়েছে এই কথা সরকারের পক্ষ থেকে এসেছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা জানি যে আগামীকাল সোমবার ৫ই অগস্ট, অর্থাৎ আজকে, বাংলাদেশের আজকে ৫ই অগস্ট, তারা ঢাকা অভিমুখে মার্চের আহ্বান করেছে এবং এই জন্যই আজকে সারা দেশে, ঢাকা সহ সারা দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং খুবই আশঙ্কাজনক থাকবে, কারণ একটু পরেই আপনারা হয়তো দেখতে পাবেন ঢাকা অভিমুখে মার্চ কর্মসূচি পালন করবার জন্য আন্দোলনকারীরা ঢাকার দিকে আসবেন। আরেকটি যে সংবাদ আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে ঢাকায় বেশ কিছু পদস্থ সাবেক সেনা কর্মকর্তা একটি সভা করেছেন। তারা তাদের অনেকেই সেনা প্রধান এবং তাদের অনেকে বেশ উচ্চপদস্থ কর্মকর্তা এবং এই সরকারের আমলেই তারা কর্মরত ছিলেন সেনাবাহিনীতে। তারা দেশের এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন, তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেছেন, কিন্তু সুস্পষ্টভাবে তারা দাবি জানিয়েছেন যে সেনাবাহিনীকে যেন ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তারা আশঙ্কা করছেন যে সেনাবাহিনীকে মাঠে রাখলে আন্দোলনের এইরকম পরিস্থিতিতে বা দেশের এইরকম পরিস্থিতিতে যে পরিস্থিতিটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত সেই পরিস্থিতিটাকে সামরিকীকরণ করা হবে এবং সেনাবাহিনীর সামগ্রিক ভাবমূর্তির জন্য বা সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য, যেটা নিয়ে আমরা সবাই গর্ব করি, ভালো হবে না। এটি সাবেক সেনা কর্মকর্তাদের একটি আহ্বান ছিল। এই হচ্ছে মোটামুটি আজকের খবরের বা আজ গতকাল সন্ধ্যা পর্যন্ত খবরের একটি সারাংশ। এখন আমরা যেটা দেখার চেষ্টা করব পরবর্তী 5 মিনিটে,
এই যে খবরগুলো আমরা দেখলাম, এই খবরগুলো থেকে আমরা কি কিছু বুঝতে পারি কিনা, বা খবরের পেছনে বা খবরের বাইরে কোনো ছক, কোনো প্যাটার্ন, কোনো বিশ্লেষণ কি আমাদেরকে কিছু বলে কিনা। একটা হচ্ছে খবরের পেছনে কোনো খবর আমরা বুঝতে পারি কিনা, অথবা এই খবরগুলো থেকে আগামী দিনে কি হতে যাচ্ছে সেইটি কোনো আন্দাজ করা যায় কিনা। কারণ আমরা জানি এখন আমাদের সবার মধ্যে যে অনিশ্চয়তাটা কাজ করছে, আমরা জানতে চাই কাল কি হবে, পরশু কি হবে। এই যে সংকট তৈরি হলো, এই সংকটের সমাধান কি করে হবে। সবার মনে এই একই প্রশ্ন। খবরের জন্য যে ক্ষুধা, তার চেয়ে বেশি ক্ষুধা হচ্ছে এই খবর আসলে আমাদেরকে কি বলছে বা কি বার্তা দিচ্ছে। একটা হচ্ছে যে আন্দোলন গত ২৪ ঘন্টায় বা ২৪ ঘন্টায় একটা গুণগত এবং মাত্রাগত মোড় নিয়েছে। কারণ এখন এইটি অসহযোগ আন্দোলনের ডাক এবং এক দফার ডাক। সরকারকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে যেমন অসহযোগ আন্দোলন বা এক দফার আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সেই সাথে সরকারের কাছেও বা আওয়ামী লীগের কাছেও বার্তা গেছে, বা তারাও বার্তাটাকে এইভাবে নিয়েছেন যে এইটি আমাদের অস্তিত্বের লড়াই। তো কাজেই এখন গুণগত এবং মাত্রাগত পরিবর্তনটা হচ্ছে দুই পক্ষ এখন মুখোমুখি দাঁড়িয়েছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল, যেমন বিএনপি এখন মোটামুটি স্পষ্ট বা প্রকাশ্যে তারা এই রাজনীতি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবার ঘোষণা দিয়েছে। বাস্তবে তারা কতটুকু করবেন বা করতে পারবেন সেইটি দেখবার বিষয়, কিন্তু বিএনপি থেকে স্পষ্ট ঘোষণা এসেছে। বেশ কিছু ইসলামী দলকে আমরা দেখেছি, তারা বেশ স্পষ্ট করেই বলেছেন তারা এই আন্দোলনকে সমর্থন করেন। এটি হচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা গুণগত পরিবর্তন বা একটা কাঠামোগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা দেখেছি 14 দলের যে শরিকরা আছেন, রাশেদ খান মেননের দল বা জাসদের ইনুর জাসদের দল জাসদ, সেই দলগুলো দেখা যাচ্ছে মোটামুটি সরকারের অবস্থান থেকে তারা বলছেন যে আলোচনা করতে হবে। এই আলোচনাটা এই আন্দোলনটা এখন আর রাজনৈতিক এই কোটা সংস্কার বা ছাত্রদের আন্দোলন নেই, এটি একটি রাজনৈতিক চরিত্র পেয়েছে, এবং তারা আলাপ আলোচনার কথা বলেছেন। রাশেদ খান মেনন আলোচনায় মধ্যস্থতার করতে বা সহায়তা করতেও তার আগ্রহ ব্যক্ত করেছেন। সুশীল সমাজ আগের মতনই এই গত ২৪ ঘন্টায় তারা বেশ ভালোভাবে প্রকাশ্যে এবং তারা উচ্চকিতভাবে আন্দোলনে যুক্ত হয়েছেন। অভিভাবকদের অংশগ্রহণ বেশ নতুন একটা মাত্রা বলবো আমি। আগেকার বিগত দিনের আন্দোলনগুলোতে আমরা এইভাবে অভিভাবকদেরকে মাঠে নামতে দেখিনি, যেটা একটা নতুন ফিচার দেখা যাচ্ছে। এবং সরকারি দল অভিভাবকদেরকেও অনুরোধ করেছেন তারা যেন বাড়ি ফিরে যান এবং তারা তাদের সন্তানদেরকে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আমরা আরেকটা যে নতুন মাত্রা দেখতে পেলাম সেটা হচ্ছে, আমরা জানি যে এই ধরনের ব্যাপক আন্দোলন, নানামুখী আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন সহিংসতা হয়, তখন বিভিন্ন ধরনের সংঘর্ষ সংঘাত হয়, নানা ধরনের আত্মঘাতী কাজ হয়, সম্পদ ধ্বংসের কাজ হয়। কিন্তু গতকালকে সিরাজগঞ্জের যে ঘটনাটা, আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা নিঃসন্দেহে মনে করাটা খুবই স্বাভাবিক। এই ধরনের ঘটনা, যে থানায় আক্রমণ করে কয়েকশো লোক গিয়ে থানায় আগুন ধরিয়ে দিচ্ছে এবং পুলিশ সদস্যরা যখন বেরিয়ে আসছে তাদেরকে পিটিয়ে এবং নানানভাবে আঘাত করে তাদেরকে মেরেছে, মৃত্যু মুখে তাদেরকে ঠেলে দিয়েছে। এটার মধ্যে যে ধরনের একটা নৃশংসতার চরিত্র দেখতে পাই, এই ধরনের চরিত্রের সংঘাত বা সংঘর্ষ বা আক্রমণ, ঠিক এটাকে কোল্যাটারাল ড্যামেজ বলা যাবে কিনা, নাকি এটি একটি পরিকল্পিত বা পরিকল্পনা প্রসূত আক্রমণ। অবশ্যই এটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশটাকে নৃশংসতার বিচারে কতটুকু বা কিভাবে রাজনৈতিক ন্যারেটিভ হিসাবে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যাবে। মানে আন্দোলনকারীরা নিশ্চয়ই তারা বলবেন যে তারা এটার সঙ্গে যুক্ত নন, এবং কিন্তু যারা এটার সঙ্গে যুক্ত তারা তাদেরকে কিভাবে ব্যবস্থা করা যাবে বা তাদেরকে কি করে চিহ্নিত করা যাবে, তাদেরকে কি করে আইনের আওতায় নেওয়া যাবে। কিন্তু আমি নৃশংসতার দিকে দৃষ্টি আকর্ষণ করব যে এই নৃশংসতাটা নতুন একটা প্রকৃতি বা একটা ক্যারেক্টারিস্টিক
সংঘাতের দেখা যাচ্ছে এই আন্দোলনে। আওয়ামী লীগকে আমরা দেখেছি যে তারা তাদের অঙ্গ সংগঠনকে নিয়ে মাঠে নেমেছেন এবং এতে করে সংঘাত বেড়েছে। বিগত দিনের প্রত্যেকটা দিনের সংঘাত সংঘর্ষ আন্দোলনের মধ্যে দেখেছে যেই দিন আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠনগুলো ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন প্রতিরোধ করবার জন্য, সেই দিনই কিন্তু সংঘাত এবং মৃত্যুর পরিমাণ বেড়েছে। সো এইটা সরকার এবং আওয়ামী লীগকে বুঝতে হবে বা তাদের বোঝার বিবেচনার জন্য একটা বিষয় যে তারা এই ধরনের, এবং যারা মারা গিয়েছেন গতকালকে তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক পুলিশ যেমন আছেন, বেশ কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীও আছেন, ছাত্র এবং সাধারণ মানুষ তো আছেনই। কাজেই রাজনৈতিক নেতৃত্বে যারা চিন্তা করেন, যারা সিদ্ধান্ত নেন এবং এইরকম একটা পরিস্থিতিতে যারা ট্যাকটিক্যাল সিদ্ধান্তগুলো নেন, তাদেরকে অবশ্যই ভাবতে হবে যে তারা বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের রাজপথে আন্দোলনকে মানে ফিজিক্যালি প্রতিরোধ করা, লাঠির বিপরীতে লাঠি দিয়ে প্রতিরোধ করা, বা গতকালকে আমরা দেখেছি যে ছাত্র সংগঠন বা যুব সংগঠনের পক্ষ থেকে অস্ত্রের মহড়াও করা হয়েছে। সো এইটা কতটুকু আন্দোলনের এইরকম উত্তুঙ্গ অবস্থায় কতটুকু বিবেচনা প্রসূত, সেটা ভাবার একটা অবকাশ অবশ্যই রয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দুই পক্ষই খুবই সরব, এবং গতকালকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি ফেসবুক ক্যাম্পেইনও করা হয়েছে। হঠাৎ করে সারা দেশে মানুষ দেখেছে যে একটা বেশ কিছুটা সময় ধরে প্রায় প্রত্যেকের সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিডই আওয়ামী লীগের পক্ষের বা সরকার পক্ষের প্রচারণা দিয়ে সরব ছিল, মুখর ছিল। তারা এই ধরনের ক্যাম্পেইনটা যে পরিকল্পিতভাবে করেছে এটা বোঝা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা বিশ্লেষণের যে অংশটা, সেটা হচ্ছে যে দুটো জিনিস এখানে। মানুষের সবারই আগ্রহ, যেটা আমি বলেছিলাম যে সেনাবাহিনী কি করতে যাচ্ছে। স্বভাবতই সেনাবাহিনী যে বলেছে প্রকাশ্যে যে আমরা জনগণের পক্ষে থাকবো, এইটি আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত পরিণত এবং ভারসাম্যপূর্ণ একটা বক্তব্য, মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। মাঠে আমরা যা দেখতে পাই, মানে রাস্তায় আমরা যা দেখতে পেয়েছি, সেখানেও সেনাবাহিনীর প্রতি মানুষের সবসময় বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামে বা স্বভাবতই একটা শ্রদ্ধা, একটা আস্থার জায়গা আছে, একটা গর্বের জায়গা আছে। এবং গতকালকে আমরা একেবারেই মাঠের মাঠ পর্যায়ে বা রাস্তার পর্যায়ে দেখেছি সেনাবাহিনী খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে। জনগণের সাথে বা আন্দোলনরত ছাত্র জনতার সাথে তারা কথাবার্তা বলার মতন, বুঝিয়ে সুঝিয়ে ব্যবস্থা করার মতন, সংঘাত এড়ানোর জন্য তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং মানুষও সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এই সাথে আমি এটাও লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা অনেক বেশি। তারা পুলিশ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে, এর জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমাদের বিশ্লেষণের ক্ষেত্রে, এই জন্য যে আগামী আজকে, বিশেষ করে আজকের 5ই আগস্ট এবং তার পরবর্তীকালে কি হতে পারে, কতগুলো বিশ্লেষণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা হচ্ছে যে আজকে যখন ছাত্র জনতা ঢাকামুখী হবেন, তখন স্বভাবতই আমি জানি না তাদের ঢাকামুখী হয়ে তাদের কি শুধু জমায়েতেরই পরিকল্পনা, নাকি অন্য কোনো কর্মসূচি তারা দেবেন বা অন্য কোনো কর্মসূচি তারা পালন করবেন, এইটি আমরা দেখার অপেক্ষায় থাকব। কিন্তু সরকারের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রস্তুতি তৈরি হচ্ছে, যাতে করে গণভবন কেন্দ্রিক একটা প্রস্তুতি, যে গণভবনকে সুরক্ষিত রাখতে হবে। তাছাড়া সরকারি স্থাপনা, কি পয়েন্ট ইনস্টলেশন গুলোকেও যেন রক্ষা করা যায়, জানমালের যেন ক্ষতি না হয়। বিশেষ করে মনে রাখতে হবে আজকে কারফিউ। এখন সরকারের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, আজকে তারা খুবই একটা স্পর্শকাতর অবস্থায় থাকবে। এক হচ্ছে তারা যদি কঠোর অবস্থানে যায়, মানে কারফিউকে যদি তারা সত্যিকারের কারফিউ হিসেবে বিবেচনা করতে চায়, মাঠে কেউ বের হতে পারবে না, ওই অবস্থানে যদি যায়, তাহলে সংঘাত বাড়বে। এখন ওই অবস্থায় যদি যেতে হয়, সেটা কি বাস্তবে সম্ভব কারফিউ পুরোপুরি বলবৎ করা? আন্দোলনের এই পর্যায়ে মনে হচ্ছে না সেটা সম্ভব। যদি সম্ভব হয়, তারা কারা এই কাজটা করবে? পুলিশ যদি এই কাজটা করতে যায়, গত কয়েকদিনের বিশ্লেষণ বলে যে তাহলে অবশ্যই সংঘাত বাড়বে এবং সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যদি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এটা প্রতিরোধ করতে চায় ছাত্রদেরকে, তাহলে তো আরো পরিস্থিতি খারাপ হবে। আর সেনাবাহিনীও একটা অত্যন্ত স্পর্শকাতর মাঝামাঝি অবস্থানে থাকবে, কারণ এই বিপুল পরিমাণ
সারা ঢাকা শহরে যদি ছাত্র জনতা আসে এবং তারা কর্মসূচি পালন করে, নানামুখী ফ্রন্টে সেনা বাহিনী যদি তাদের অবস্থান ধরে রাখতে যায় যে হ্যাঁ মানুষের উপর আমরা গুলি করব না, আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত রাখবো বা তাদেরকে নিরাপদ অবস্থানে রাখবো, তাদের জন্য সেটা খুবই কঠিন হবে, কিন্তু তাদেরকে সেই কাজটা করতে হবে। কাজে এই জায়গায় একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন থাকবে যে সরকার তার বিভিন্ন বাহিনী দিয়ে কিভাবে আজকের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করবে। অবশ্যই রাজনৈতিক বিবেচনায় সবাই চাইছেন আজকে যেন আবার লাশের মিছিল বড় না হয়। আমরা গতকালকের অবস্থায় সারা জাতি স্তম্ভিত, সারা পৃথিবীতে বাংলাদেশিরা স্তম্ভিত, সারা পৃথিবীর বাংলাদেশ নিয়ে যাদের নজর আছে, আগ্রহ আছে, তারা সবাই স্তম্ভিত গতকালকের এবং গত কয়েকদিনের মৃত্যুর যে ভয়াবহতা এবং মানুষের আহত হওয়ার যে ভয়াবহতা, সেটা আমরা কেউ চাই না যে পরিস্থিতিটা সেই দিকে যাক। এখন রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি এই পরিস্থিতিটা কোথায় যাবে, যেটা বলেছি যে এক দফার আন্দোলনে আওয়ামী লীগের যে ভাষ্যটা আমি বিভিন্ন তাদের মধ্য সারির নেতা নেত্রী কর্মীদের, মধ্য সারির নেতা নেত্রীদের কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে তারা এখন মোটামুটি ভাবে নিশ্চিত যে আন্দোলনটি বিএনপি জামাতের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গেছে, এবং তারা এও বলছেন যে বিএনপি জামাত শিবির তারাই আসলে শুরু থেকে এই আন্দোলনটাকে কোটা সংস্কারের আন্দোলন হিসেবে সামনে নিয়ে এসেছে, এখন তাদের আসল রূপ বের হয়েছে। এবং তারা মোটামুটি স্পষ্ট করেই বলছেন যে আন্দোলনের সমন্বয়করা বা আন্দোলন যারা করছেন তারা আর আসলে নিজেদের নিয়ন্ত্রণে নাই, তারা বিএনপি জামাত শিবিরের এজেন্ডাই তারা বাস্তবায়ন করছেন। তারা সরাসরি অনেক আলোচনায় তারেক রহমানের কথাও উচ্চারণ করেছেন যে তার নির্দেশনায় এই কাজগুলো হচ্ছে, এবং 28 অক্টোবর বা তার পূর্ববর্তী নির্বাচন পূর্ববর্তী সময়ে যে কাজগুলো তারা করতে পারেননি এখন তারা করছেন। অর্থাৎ তারা যেই মুহূর্তে অসহযোগ এবং এক দফার আন্দোলনের ঘোষণা এসেছে তখন তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মনে করছেন এটি পরিষ্কার বিএনপি জামাতের অর্কেস্ট্রেটেড বা পরিকল্পিত একটি আন্দোলন, এবং এটাকে তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করতে হবে। কিন্তু সুশীল সমাজ বা যারা দেশ নিয়ে চিন্তা করেন, ভাবেন, নানান দিক থেকে ভারসাম্যপূর্ণ একটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, দেশে শান্তি চাইছেন, তারা সবাই বুঝতে পারছেন যে এখন এই মুহূর্তে আসলে কোনো না কোনো ভাবে আলোচনার একটা পথ খুলতে হবে। যদি আলোচনার পথ খোলা না যায়, যদি ধরে নিই যে আন্দোলনকারীদের দাবির মুখে এই সরকার পদত্যাগ করবেন, তাহলেও আলোচনার পথটা খোলা রাখতে হবে। কারণ একটা সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ক্ষমতা ছাড়া এবং আবার পূর্ণ একটা স্থিতাবস্থায় বা একটা স্থিতিকর, একটা স্বস্তিকর অবস্থায় যাওয়া, আমি হাইপোথেটিক্যালি সিনারিও বলছি। যদি তারা ক্ষমতা ছাড়ার কথা চিন্তা নাও করেন, তাহলেও এইরকম দ্বন্দ্ব সংঘাত তো আর দেশে চলতে পারে না। এই গোটা বিষয়গুলো, এতগুলো মৃত্যু, এতগুলো মানুষের জীবনের পঙ্গুত্ব, এত ধ্বংস, এত আইনি বেআইনি কাজ, সবকিছু মিলিয়ে সেখানেও সরকার দায়িত্বশীল হিসেবে তারই দায়িত্ব এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা। সেটা নিয়ন্ত্রণে আনতে হলেও আলোচনার ব্যবস্থা করতে হবে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দুই পক্ষ আন্দোলন সংগ্রাম বা তাদের প্রতিবাদ প্রতিরোধ ক্ষোভ সবকিছু মিলে এমন একটা জায়গায় মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, এখন একটা সুস্থির আলোচনায় যাবার জন্য বা একজন মধ্যস্থতাকারী বা একদল মধ্যস্থতাকারীর খুঁজে পাওয়াটাই হয়েছে সবচেয়ে বড় সংকট। সবকিছু ছাপিয়ে প্রিয় দর্শক শ্রোতা, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেউ চাই না যে আর একটা মানুষের, বাংলাদেশের মানুষের, সে যেই পক্ষেরই হোক, সে আন্দোলন করুক, সে আন্দোলনের প্রতিরোধ করুক, সে আন্দোলনের শান্তি শৃঙ্খলা রক্ষা করুক, সে একজন পথচারী হোক, সে জানালায় দাঁড়িয়ে থাকা একটা শিশু হোক, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের নাগরিক, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের ভালো চান। এক একটা মৃত্যু আর কখনোই কিন্তু ফিরিয়ে আনা যাবে না। কাজে আমাদের সবাই আমরা চাইবো বা আমাদের সকল চেষ্টা থাকবে যাতে করে আমরা দেখতে চাইবো যে আজকে বাংলাদেশের পরিস্থিতি যেন আমাদেরকে এই দ্বন্দ্ব সংঘাতের দিক থেকে ফিরিয়ে আনতে পারে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের যারা আছেন, চিন্তা করেন, ছাত্র সমাজ এবং অন্যান্য আর যারা আছেন সরকার পক্ষের, সরকারের বাইরের যারা রাজনীতিবিদ, তারা নিশ্চয়ই চেষ্টা করবেন যে যাতে করে একটা আলোচনার পথ খোলা হয়, যে আলোচনার পথটা অন্তত একটা সম্ভাবনা তৈরি করে যে আমরা কি করে এই
এই রকম সংঘাতপূর্ণ অবস্থা থেকে শান্তির দিকে ফিরে আসতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার দ্রুতই আপনাদের কাছে ফিরে আসব নতুন বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত আপনাদের শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি।